ওয়েলকাম টু মাই চ্যানেল এডুকেয়ার উইথ ডিয়ার। প্রিয় ডিএলএড ছাত্রছাত্রী, পরীক্ষা স্পেশাল প্রস্তুতি ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত। 2019-21 শিক্ষাবর্ষের ডিএলএড শিক্ষাবর্ষের যারা সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট রয়েছে তাদের CC02 এডুকেশন স্টাডিজের একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা আসবে পরীক্ষাতে। তোমাদের এই প্রশ্নটি আসবে, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে CC02 এডুকেশন স্টাডিজ গণশিক্ষার মাধ্যম হিসেবে বা গণমাধ্যম হিসেবে সংবাদপত্র অথবা দূরদর্শনের ভূমিকা। এটা তোমাদের 7 মার্কসও থাকতে পারে, আবার এটাকে টুকরো প্রশ্ন অর্থাৎ 7 মার্কসের প্রশ্নের সঙ্গে একটা প্রশ্ন পাড়া দিয়ে দিতে পারে 4 মার্কস বা 3 মার্কসের। তো প্রশ্নটা কিন্তু আসার সম্ভাবনা খুবই বেশি। আমি এই প্রশ্নটা সরাসরি আলোচনার মাধ্যমে চলে আসবো, তোমরা প্রত্যেকেই বিষয়টি মনোযোগ সহকারে শুনবে। আর যেমনটি তোমাদের বলে থাকি, পয়েন্টসগুলোকে একটু মনে রাখবে, পয়েন্টসগুলোকে একটু মনে রাখার চেষ্টা করবে, দেখবে তোমরা প্রত্যেকটা বিষয়ে নিজের ভাষাতে, ওন ল্যাঙ্গুয়েজে, নিজের ভাষায় সুন্দরভাবে লিখে আসতে পারবে। তো আজকে সরাসরি আমরা আলোচনার মধ্যে চলে আসবো। তার আগে প্রত্যেককে বলবো, যারা আমার চ্যানেলটির মধ্যে এখনও নতুন রয়েছে, যারা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, কারণ এইরকম প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তোমাদের টপিক ওয়াইজ ডিসকাশন ছোটো ছোটো ভিডিওর মাধ্যমে তোমাদের তুলে ধরবো। প্রত্যেক দিন তোমরা এরকমভাবে 2-4টে করে ভিডিও পাবে এবং 2-4টে করে প্রশ্ন প্রত্যেক দিন যদি তোমরা একটু শুনে নাও, আমার মনে হয় তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। জাস্ট পয়েন্টগুলোকে একটু মনে রাখার চেষ্টা করবে, তাহলে দেখবে তোমাদের একটা কনফিডেন্স লেভেলও হাই হয়ে যাবে যে হ্যাঁ, এই বিষয়টি আমার জানা আছে, এই বিষয়টি এলে আমি লিখতে পারবো। তো চলো আমরা সরাসরি চলে আসবো আমাদের CC02 এডুকেশন স্টাডিজ গণশিক্ষার মাধ্যম হিসেবে বা গণমাধ্যম হিসেবে সংবাদপত্র ভূমিকা এবং দূরদর্শন। তো সংবাদপত্রের ভূমিকাটা আমি প্রথমে আলোচনা করছি তোমাদের সঙ্গে। প্রশ্নটা যদি আসে, ধরো 4 মার্কসের বা 5 মার্কসের দিয়েছে কিংবা 7 মার্কসের দিয়ে থাকে যে গণশিক্ষার মাধ্যম হিসেবে সংবাদপত্রের ভূমিকা ব্যক্ত করুন, তখনই প্রথমে ভূমিকার আকারে প্রথমে একটু লিখবে। ঠিক আছে, ভূমিকার আকারে লিখবে। কীরকমভাবে লিখবে? যে জনগণ হলো বিশ্বের যে কোনো দেশের গণতান্ত্রিক দেশের, মানে জনগণ বিশ্বের গণতান্ত্রিক দেশের প্রধান সম্পদ। জনগণের ওপরই কিন্তু নির্ভর করে কি যে কোনো দেশের অগ্রগতি। সেই কারণে দেশের জনগণের মধ্যে গণতান্ত্রিক চেতনা ও শিক্ষার প্রসার ঘটানোর যে একাধিক মাধ্যমে যে প্রসার ঘটানো হয় সেটাই হচ্ছে গণমাধ্যম। তাহলে গণমাধ্যমের দেখো একটা ভূমিকা আকারে তোমরা গণমাধ্যমের ডেফিনেশনটা পেয়ে গেলে। কী পেয়ে গেলে? যে জনগণ হলো বিশ্বের যে কোনো গণতান্ত্রিক দেশের প্রধান সম্পদ। জনগণকে বাদ দিয়ে কোনো কিছু কল্পনা করা যায় না। জনগণের ওপরেই নির্ভর করে একটা দেশ, একটা জাতি, একটা সমাজ, একটা রাষ্ট্র কীভাবে গড়ে উঠবে। তাই সেই কারণে দেশের জনগণের গণতান্ত্রিক চেতনা ও শিক্ষার প্রসার ঘটানো একান্তই জরুরি এবং এর জন্য একাধিক মাধ্যমের কথা উল্লেখ করা হয়েছে। এগুলোকেই আমরা একত্রিতভাবে কি বলবো? গণমাধ্যম। এরপর আমরা চলে আসবো যে কি কি গণমাধ্যম থাকতে পারে। গণমাধ্যমের রূপ আমরা লিখতে পারি, একটা পয়েন্ট, ছোট্ট পয়েন্ট করবে গণমাধ্যমের রূপ। গণমাধ্যমের রূপ, তাহলে এখানে আমরা লিখব যে আজকে জনগণের সঙ্গে যোগাযোগের একটা অন্যতম মাধ্যম হিসেবে আমরা গণমাধ্যমকে ব্যবহার করতে পারি। সেক্ষেত্রে বেতার, সংবাদপত্র, দূরদর্শন, টেলিভিশন এগুলোর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এইভাবে একটা বিষয়ের রূপটা লিখলে এরপরে তোমরা হেডিং দেবে যে গণশিক্ষার মাধ্যম হিসেবে সংবাদপত্রের ভূমিকা। গণশিক্ষার মাধ্যম হিসেবে সংবাদপত্রের ভূমিকা হেডিং দিলে এরপর তোমরা সেই আকারে একটু ছোট্ট করে লিখবে যে সংবাদপত্র গণসংযোগের সবথেকে প্রাচীন এবং বহুল প্রচারিত একটি মাধ্যম। প্রাত্যহিক জীবনের ঘটনাবলী, প্রাত্যহিক জীবনে, দৈনন্দিন জীবনে যে ঘটনাবলীগুলো ঘটছে, মানুষের মধ্যে নিত্য নতুন মূল্যবোধ জাগরণ করার জন্য, চেতনা সৃষ্টি করার জন্য, ব্যক্তির চিন্তার বিকাশ ঘটার জন্য, ভাষার একটা দক্ষতামূলক বিকাশ ঘটানোর জন্য সংবাদপত্রের ভূমিকা কিন্তু অপরিহার্য। এরকম লেখার পর তোমরা পয়েন্টসগুলো শুরু করে দেবে যে গণশিক্ষার মাধ্যম হিসেবে সংবাদপত্র কোন কোন দিক থেকে ভূমিকা পালন করে। পয়েন্টগুলোকে অবশ্যই মনে রাখবে, প্রত্যেকটা পয়েন্টগুলোকে মনে রাখলে দেখবে তোমরা অনায়াসে আনসারগুলো লিখতে পারছো। প্রথম পয়েন্ট দেবে সংবাদ পরিবেশন। সংবাদ পরিবেশন মানে কি হয়? আমরা যখন একটা পেপার পড়ছি, নিউজ পেপার, তখন কি হয়? আমরা বিভিন্ন জায়গায় খবরটা পেয়ে যাই, তাহলে সেটাই তোমরা নিজের ভাষায় লিখো যে সংবাদপত্রের প্রধান কাজ হচ্ছে সংবাদ পরিবেশন করা। দেশ বিদেশের বিভিন্ন ঘটনা, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক বিভিন্ন বিষয় আমাদের সামনে তুলে ধরে কে? সংবাদপত্র। সংবাদপত্রের যেমন দৈনন্দিন সংবাদপত্র, সাপ্তাহিক সংবাদপত্র, মাসিক সংবাদপত্র, এরকম অনেক ধরনের সংবাদপত্র কিন্তু আমাদের জ্ঞানের বিকাশ ঘটাতে সাহায্য করে। তাহলে একটা প্রথম পয়েন্ট সংবাদ পরিবেশন। 2 নম্বর পয়েন্ট সামাজিক চেতনার বিকাশ। সংবাদপত্র পাঠক অর্থাৎ যারা সংবাদপত্র পড়ে, নিউজ পেপার ডেলি,
তারা কি হয়, তারা জাগরিত হয়, অর্থাৎ সামাজিক চেতনা তাদের মধ্যে জন্মায়। সংবাদপত্রে দেখবে বিভিন্ন ঘটনাগুলিকে ছবির আকারে, সুন্দর সুন্দর তথ্যর আকারে হাইলাইট করে আমাদের সামনে পরিবেশন করা হয়। এরপরে কি হয়, আমরা সচেতন হয়ে উঠি। সংবাদপত্র, নিউজ পেপার পড়ার মাধ্যমে আমরা দৈনন্দিন খবরগুলো যখন জানতে পারি, অনেক খবরাখবর যেগুলো বইয়ের মাধ্যমে তো পাই না সব কিছু, সেগুলোর মাধ্যমে আমরা কি হয়, আমরা সচেতন হয়ে উঠি, অর্থাৎ আমাদেরকে সামাজিক চেতনা জাগরিত করে কে, সংবাদপত্র। তাহলে এটা 2 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট কি হবে, জনমত গঠন। আজকে সংবাদপত্র জনমতকে গঠন করে। যখন দেখবে আমরা বিভিন্ন ধরনের সংবাদপত্র পড়ে থাকি, তখন কি হয়, তখন আমরা বিভিন্ন ধরনের সংবাদপত্রের মাধ্যমে আমরা খবরাখবর জানতে পারি। সেখানে জনগণের মতামত চাওয়া হয় যে আপনি এটার পক্ষে না বিপক্ষে, আপনি এটা কি মানতে চান না মানতে চান, একাধিক রকম। তাহলে এগুলো বিচার বিশ্লেষণ করার ক্ষমতা আমাদের নিউজ পেপার পড়লে কিন্তু চলে আসে, অর্থাৎ জনমত গঠনে সাহায্য করে কে, সংবাদপত্র। 4 নম্বর, ভাষা জ্ঞান বৃদ্ধি, অর্থাৎ ভাষার দক্ষতা। প্রত্যেক দিন যদি আমরা নিউজ পেপার পড়ি, তাহলে দেখবে আমাদের ভাষা জ্ঞান বৃদ্ধি পাবে, উচ্চারণগত ত্রুটিগুলো দূর হবে, বিভিন্ন রকম নিত্য নতুন আমরা শব্দ ব্যবহার করতে পারবো, আমরা বিভিন্ন রকমভাবে খবরাখবরগুলো পাবো। অর্থাৎ আমরা বলতে পারি এক কথায় যে ভাষা জ্ঞান, আজকে ভাষার দক্ষতার বিকাশ ঘটাতে বা দক্ষতার বিকাশ ঘটানো সম্ভব একমাত্র কিসের মাধ্যমে, সংবাদপত্র পঠন পাঠনের মাধ্যমে। 5 নম্বর পয়েন্ট, সরকার ও জনগণের মধ্যে সংযোগ সাধন। আজকে সংবাদপত্র সরকার ও জনগণের মধ্যে একটা কি বলবো, একটা সেতু রচনা করে। কীরকম সেতু, আজকে সরকার বুঝতে পারে জনগণের আশা আকাঙ্ক্ষা চাহিদা কী, এবং সরকার সেরকমভাবে একটা নীতি পরিকল্পনা করে থাকে। অন্যদিকে আমরাও কিন্তু সরকারের ভূমিকাটাকে বিশ্লেষণ করি, অ্যানালিসিস করার একটা সুযোগ পেয়ে যাই। অর্থাৎ আমরা বলতে পারি যে সরকার আর জনগণের মধ্যে যেটা যোগাযোগ রক্ষা করে কে, একটা অন্য মাধ্যম হচ্ছে সংবাদপত্র। এছাড়াও কি, সঙ্গতি বিধান, অ্যাডজাস্টমেন্ট। আজকে পরিবেশের সঙ্গে দেখো, আমাদেরকে বাঁচতে গেলে, সুন্দরভাবে জীবনযাপন করতে গেলে আমাদের পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিতে হয়। অ্যাডজাস্টমেন্টটা কিন্তু খুব জরুরি। তোমরা জানো যে কোনো ক্ষেত্রে সাইকোলজির ভাষায় বলা হয় যে একটা পরিবার থেকে আরেকটা পরিবার বা একটা পরিবেশ থেকে আরেকটা পরিবেশে অভিযোজন বা অ্যাডজাস্টের ক্ষেত্রে সময় লাগে মূলত 10 থেকে 14 দিন, এটা বলা হয়। তাহলে পরিবেশের সঙ্গে সঙ্গতি বিধানের ক্ষেত্রেও কিন্তু সংবাদপত্রের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কারণ সংবাদপত্র পড়লে আমরা অনেক কিছু তথ্য জানতে পারি, অনেক কিছু খবরাখবর জানতে পারি, অনেক কিছু বিষয়কে বুঝতে পারি, যেগুলো হয়তো আমরা পাঠ্যপুস্তক পড়েও বুঝতে পারি না। তো এগুলোর মাধ্যমে কী হয়, আমরা অ্যাডজাস্টমেন্ট, সঙ্গতি বিধানের একটা ভূমিকা পালন করে সংবাদপত্র। এছাড়া কি, নেক্সট পয়েন্ট, দেশ বিদেশের তথ্য সরবরাহ। আজকে সংবাদপত্র দেখো, আমরা দেশ বিদেশের খবরাখবর, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, সাংস্কৃতিক প্রভৃতি খবরাখবর আমরা কোথায় পাচ্ছি না, সংবাদপত্রের মাধ্যমে। আমরা যদি ডেলি নিউজ পেপার পড়ি, আমরা শুধু নিজের দেশের নয়, বিভিন্ন দেশের আমরা খবরাখবরগুলো কিন্তু পেয়ে যাচ্ছি। অর্থাৎ অল্প মূল্যে, স্বল্প 4-5 টাকার একটা নিউজ পেপার কিনলে আমরা বিভিন্ন ধরনের তথ্যগুলোকে পেয়ে যাচ্ছি। এটা একটা পয়েন্ট। এই নেক্সট পয়েন্ট, স্বল্প খরচ। অল্প খরচের মধ্যে কিন্তু আমরা সংবাদ প্রদান করছে। একটা সংবাদপত্রের মূল্য 4-5 টাকা। আজকে এমন অনেক জায়গায় রয়েছে যেখানে এখনও কারেন্ট পৌঁছায়নি, এখনও বিদ্যুৎ পৌঁছায়নি, অনেকে টিভি বা টেলিভিশন, অনেকে রেডিও কেনার এখনও সামর্থ্য নেই। তারা কি করে, তারা একটা নিউজ পেপার, যদি পড়াশুনো জানে, একটা নিউজ পেপার পড়েও অন্তত তারা খবরাখবরগুলো পেয়ে থাকে। মানে অল্প অর্থের মাধ্যমে তুমি বিভিন্ন রকম খবরাখবরগুলো পেতে পারবে। কোথায় না, সংবাদপত্রের মাধ্যমে। তাহলে এটা একটা মাধ্যম। 9 নম্বর হচ্ছে মানসিক বিকাশের সহায়তা, মেন্টাল যে আমাদের এবিলিটি, মানসিক সামর্থ্য। অর্থাৎ সংবাদপত্র যারা পাঠ করে না, দেখবে তাদের একটা নেশার মতো সংবাদপত্র পাঠ করতেই হবে। অর্থাৎ সংবাদপত্র পাঠ করা কিন্তু ভালো, ছাত্রছাত্রীদের তো অবশ্যই পাঠ করা উচিত। কারণ কি, তাদের চিন্তা শক্তির বিকাশ ঘটায়, বিভিন্ন ধরনের চিন্তা শক্তির বিকাশ ঘটায়। এই যে তোমরা পরীক্ষা দেবে, তোমাদের তো এই সংক্রান্ত যা নলেজ হলো তো হলোই, প্রিভিয়াস নলেজ তোমাদের দেখবে, পূর্ব জ্ঞান, কেউ গ্র্যাজুয়েশন, কেউ এইচএস, কেউ মাস্টার, যে যা করেছো সেই নলেজ থেকেও দেখবে তোমরা অনেক কিছু তথ্য তোমাদের লেখার সময় তোমরা সেগুলোকে উপস্থাপন করবে। তাহলে এটা হচ্ছে মানসিক বিকাশে। যখন একটি বিষয়টা পড়া থাকে, একটা কনফিডেন্স লেভেল যেমন হাই থাকে, তেমনি সংবাদপত্র যারা পাঠ করে প্রত্যেক দিন, তাদের মানসিক বিকাশে সহায়তা করে, তাদের চিন্তা শক্তি বাড়ায়, তাদের সূক্ষ্মভাবে বিচার বিশ্লেষণ করার ক্ষমতা বাড়ায়। এগুলো মানসিক বিকাশের সহায়তা। এছাড়াও শিক্ষার নেক্সট পয়েন্ট, শিক্ষার প্রতি আগ্রহ। দেখো, শিক্ষার প্রতি আগ্রহ, আজকে আমরা যখন একটা নিউজ পেপার কিনছি, বিভিন্ন ধরনের ঐতিহাসিক, শিক্ষামূলক, বিভিন্ন প্রাকৃতিক, বিভিন্ন মনুষ্যসৃষ্ট নানান কারণগুলো আমরা জানতে পারছি যে কিভাবে হচ্ছে, কোনো একটা পরিবেশ দূষণ যদি হচ্ছে, কোনো একটা পরিবারে আমাদের ভূমিকা কী থাকছে। তো এগুলো আগ্রহ সৃষ্টি করে। নিউজ পেপার কিন্তু দেখবে অনেকেই আছে নিউজ পেপার খুঁটিয়ে খুঁটিয়ে পড়ে,
অনেকে আছে শুধুমাত্র হেডলাইনগুলো পড়ে। তো যারা খুঁটিয়ে খুঁটিয়ে পড়ে তাদের চিন্তা শক্তি, বিচার বিশ্লেষণ করার ক্ষমতা অনেক বেশি, তাই তারা বিভিন্ন কোনো একটা বিষয়কেই মানে ইম্পর্টেন্ট বিষয় বলে নয়, সবগুলো তাদের কাছে ইম্পর্টেন্ট বলে মনে হয়। অর্থাৎ আগ্রহটা তাদের কিন্তু বেড়ে যায়, পড়ার প্রতি একটা আগ্রহ, নিউজ পেপার পড়লে পড়ার প্রতি একটা আগ্রহটা বেড়ে যায়। আর একটা হচ্ছে আচরণ সংস্কার, 10 নম্বর 11 নম্বর জায়গায় পয়েন্ট হবে আচরণ সংস্কার। আমরা আচরণ জানতে পারি নিউজ পেপার পড়লেও। অনেকটা আজকে সামাজিক পরিবারে আমরা থাকি, পরিবেশে থাকি, সেই পরিবার বা পরিবেশ থেকে তো আমরা সামাজিক আচরণবিধি জানতে পারি, কিন্তু আমরা যদি নিউজ পেপার রীতিমতো পড়তে থাকি না, তাহলে কিন্তু সামাজিক আচরণবিধি পাওয়া যায়। আজকে যদি কেউ অপরাধ করে সেখানেও দেখবে একটা শাস্তি দেওয়া হচ্ছে, তাহলে সেটা আমরা বুঝতে পারি যে না, এই অপরাধ করলে শাস্তি হতে পারে, এই হলে এই রিইনফোর্সমেন্ট উৎসাহ পাওয়া যেতে পারে, প্রশংসিত হতে পাওয়া যেতে পারে। মানে এগুলো সম্পর্কে আমরা বিভিন্ন আচরণ সংস্কার পেয়ে থাকি। তাহলে এটা তোমরা বুঝতে পারলে যে সংবাদপত্রের ভূমিকা হিসেবে তোমরা কিন্তু এই পয়েন্টগুলোই দেবে, যে সংবাদ পরিবেশন একটা, সামাজিক চেতনা জাগরণ একটা, জনমত গঠন একটা, ভাষা জ্ঞান বৃদ্ধি, সরকার ও জনগণের মধ্যে সংযোগ স্থাপন, পরিবেশের সঙ্গে সঙ্গতি বিধান, দেশ বিদেশে তথ্য সরবরাহ, স্বল্প খরচে সংবাদ প্রদান, মানসিক বিকাশে সহায়তা, শিক্ষার প্রতি আগ্রহ এবং আচরণ সংস্কারের সহায়তা। এই 8-10টি পয়েন্টকে তোমরা একটু মনে রেখে নিজের মতো করে লেখো। কোনো বইয়ের ভাষা নয়, বারবার বলছি, পরীক্ষাতে দেওয়াই থাকে নিজের ভাষায় উত্তর দাও, নিজের ভাষায় নিজে সুন্দর বুঝে নিজের মতো করে লিখবে। এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, এটা পড়বে। আর একটু সংক্ষেপে বলে দিই, যেহেতু অনেকটা সময় হলো, একটা দূরদর্শনের ভূমিকা। দূরদর্শনের ভূমিকা যদি তোমাদের নোটটি আসে, যদি এটা আসার সম্ভাবনা কম, সংবাদপত্রের বেশি, তো দূরদর্শনের ভূমিকা নোটটা এলে কীভাবে লিখবে? প্রথমে একটা ভূমিকার আকারে লিখবে যে দূরদর্শন হলো বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যার একটি আশ্চর্য ঘটনা। পৃথিবীর বিভিন্ন দেশের আজ প্রগতিশীল দেশগুলিকে আমরা যদি দেখি, তাহলে এর ব্যবহার কিন্তু ব্যাপক রয়েছে। ভারতেও এর ব্যবহার রয়েছে, কিন্তু ভারতে এটা বিনোদনমূলক একটা মাধ্যম হিসাবে গ্রহণ করা, অবসরমূলক বিনোদনমূলক একটা মাধ্যম হিসাবে কিন্তু গ্রহণ করা হয়। তো আজকে আমরা এই দূরদর্শনের মাধ্যমে আমাদের অনেক কিছু জানতে পারি। ধরো আবহাওয়ার খবরাখবরগুলো পেয়ে থাকি, বিভিন্ন সামাজিক আলোচনা চক্র হয়, নানান বিষয়ে বিশেষজ্ঞরা বক্তৃতা দেন, বিভিন্ন কৃষি শিল্প বাণিজ্য বিষয়ে আজকে অনুষ্ঠান হয়, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা শোনা যায়। এছাড়াও বয়স্কদের শিক্ষামূলক অনুষ্ঠান, বাচ্চাদের কার্টুন ছোটদের জন্য, বা দূরশিক্ষার মাধ্যমে ডিস্টেন্স এডুকেশন যেগুলো হয়, সংবাদপত্র ডাকযোগে যে শিক্ষা, সেগুলো কিন্তু দূরদর্শনের মাধ্যমে তুলে ধরা হয়। তো এগুলো একটু তোমরা লিখবে। এরপর শিক্ষায় দূরদর্শনের ভূমিকা, দূরদর্শন কী কী ভূমিকা পালন করে, জাস্ট পয়েন্টগুলো আমি একটু বলছি, নিজের মতো লিখবে। একটা হচ্ছে বাস্তব ধর্মী শিক্ষাদান। আজকে যখন আমরা টেলিভিশন দেখছি, কী হচ্ছে, সেখানে বাস্তবের সঙ্গে সম্পর্কিত অনেক বিষয় তুলে ধরা হচ্ছে, যার মাধ্যমে আমাদের নলেজ ডেভেলপ হচ্ছে, আমাদের বিকাশ ঘটছে, চিন্তাধারাটা উন্নত হচ্ছে। নাম্বার 2, সর্বজনীন গণমাধ্যম। আজকে যে লেখাপড়া জানে সেও টেলিভিশন দেখছে, যে জানে না সেও দেখছে। তাহলে এর মাধ্যমে কী হচ্ছে, যারা জানে না তারাও তো দেখে দেখে শুনে বুঝে শিখছে, অর্থাৎ এটা একটা শিক্ষার মাধ্যম, আর যারা জানে তারা তো শিখছে। 3 নম্বর হচ্ছে দর্শন আর শ্রবণ। দর্শন যেটা ভিজুয়াল, অডিও আর ভিজুয়াল। টিভিটা যখন বা টেলিভিশনটা যখন আমরা দেখছি, তখন কী হচ্ছে, এটা আমাদের এই যে দুটি যন্ত্র ইন্দ্রিয় রয়েছে, চক্ষু আর কর্ণ, এই দুটো কিন্তু ইন্দ্রিয় খুব ভালোভাবে কাজ করে। অর্থাৎ মানুষের এই দুটি ইন্দ্রিয় কিন্তু খুব বেশি কাজ করছে, এবং দূরদর্শন শ্রুতি নির্ভর, শ্রবণ নির্ভর, তাই এর জনপ্রিয়তাটা খুব বেশি লক্ষ্য করা যাচ্ছে। আর নেক্সট পয়েন্ট 4 নম্বর, দ্বিমুখী শিক্ষা। দ্বিমুখী শিক্ষা মানে কি? দূরদর্শন একদিকে যেমন বিভিন্ন ধরনের বিচিত্র অনুষ্ঠান আমরা দেখতে পাচ্ছি টেলিভিশনের মাধ্যমে, তেমনি অন্যদিকে তো অনেক রকম শিক্ষামূলক কর্মসূচিও তুলে ধরা হয়, তার মধ্যে সেটার মাধ্যমে আমরা জ্ঞান লাভ করে থাকি। তো এটা নিজের মতো করে লিখবে। 5 নম্বর হচ্ছে রুচি বিকাশে। দেখো, এখানে দূরদর্শন সব ধরনের অনুষ্ঠানগুলো দেয় আজকে দূরদর্শনের মাধ্যমে। আজকে দেখবে কেবল লাইনে যারা রয়েছে, প্রাইভেট চ্যানেল বা গভর্নমেন্ট চ্যানেল, সব ধরনের, বাচ্চাদের, বয়স্কদের, সকলের জন্য। তাহলে এটা নিজের রুচি মতো, সেটা রুচির একটা প্রবণতা গড়ে ওঠে ধীরে ধীরে। যারা কার্টুন দেখে, তারা কার্টুন দেখছে, দেখতে দেখতে তাদের সেই রুচির প্রবণতাটা বেড়ে উঠছে। নেক্সট হচ্ছে সংস্কৃতির ধারক ও ভাব। আজকে এই দূরদর্শন আজকে এখনও অতীতের অনেক বহু পুরনো সিনেমা, বহু নাটক, এখনও পর্যন্ত বহু গান, পুরনো গান এখনও দূরদর্শন কিন্তু সুন্দরভাবে সংরক্ষণ করে রেখেছে। এগুলো সংস্কৃতিকে এখনও ধরে রেখেছে, তাহলে একটা দূরদর্শনের ভূমিকা থাকছে। জনমত গঠন। আজকে টেলিফোন, SMS, এগুলো তো আমরা চাই, দূরদর্শনে দেখবে প্রোগ্রাম হয়, আমরা টেলিফোন করে থাকি অনেক সময়, বা SMS করে থাকি। তো এগুলোর মাধ্যমে কী হচ্ছে, এগুলোর মাধ্যমে জনমতের সঙ্গে একটা সম্পর্ক গড়ে উঠছে, এটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা। নেক্সট পয়েন্ট হচ্ছে বৈচিত্র্য অনুষ্ঠান। বৈচিত্র্যপূর্ণ অনুষ্ঠান সেখানে হয়, সেখানে নাটক, গান, সংবাদ, সেখানে খেলাধুলো, যার যেটা, অর্থাৎ প্রত্যেকে কিন্তু সেখানে
সেইগুলো থেকে শিখতে পারছে, নলেজ ডেভেলপ করতে পারছে। এবং অবশ্যই লাস্ট পয়েন্ট, মানসিক বিকাশের সহায়তা। আমাদের কিন্তু মানসিক বিকাশে অনেক সময় দেখবে যখন আমরা মানে কি বলবো, টায়ার্ড হয়ে পড়ি, তখন আমরা একটু সিনেমা দেখি, একটু গান শুনি, তাহলে এগুলো কিন্তু আমাদের, এগুলোর মাধ্যমে মানসিক বিকাশ হয়। এবং আমরা নিত্য নতুন অনেক খবরাখবর কিন্তু এই দূরদর্শনের মাধ্যমে পেয়ে থাকি। তো আমি ছোট্ট করে আলোচনা করলাম, কারণ একটা অফলাইনে ক্লাসে তো যেমন হয় সেরকমভাবে তো সম্ভব নয়। জাস্ট পয়েন্টগুলোকে কীভাবে তোমরা এক্সপ্লেন করবে সেটা বলে দেবো। তো প্রশ্নগুলো অবশ্যই তোমরা এগুলো শুনবে, পারলে পয়েন্টগুলোকে একটু ভালো করে মনে রাখবে এবং নিজের ভাষায় লিখবে। তাই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং বেশি বেশি করে শেয়ার করো, যাতে তারাও এই সমস্ত বিষয়গুলো জানতে পারে। আর অবশ্যই যারা নতুন রয়েছে তারা অবশ্যই একটা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। পরবর্তী ভিডিওর মাধ্যমে তোমাদের আমি অন্যান্য বিষয়গুলো নিয়ে আসবো। এবং পেডাগোগি অ্যাক্রস কারিকুলামে অনেকেই আমাকে প্রশ্ন করেছে, পেডাগোগি অ্যাক্রস কারিকুলামের ওপর প্রশ্ন নিয়ে আলোচনা করতে। আমি অবশ্যই নেক্সট ভিডিওতে তোমাদের পেডাগোগি সংক্রান্ত আলোচনায় আসবো।